হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আবার স্বাগতম জানাই HTML এর পার্ট 5 এ। আজকে আমি আপনাদের সামনে HTML এট্রিবিউট সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বরাবরের মতোই প্রথমে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। নাম দিচ্ছি HTML পার্ট 5। এবার এই ফোল্ডারের ভিতরে আমি একটি নতুন ফাইল নিয়ে নিচ্ছি, টেক্সট ফাইল। এখানে index.html এক্সটেনশন দিতে কখনোই ভুলবেন না। এবার এন্টার করলাম। এবার এটাকে সিম্পলি আমি গুগল ক্রোমে ওপেন করছি। এরপর আমি টেক্সট এডিটর ওপেন করছি। ফাইল থেকে ওপেন ফাইল, এখানে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। কথা ছিল HTML পার্ট 5 index.html। এবার ওপেন। এখানে আমি HTML এর স্ট্রাকচারটা তৈরি করে নিচ্ছি। ওকে, তৈরি করা হয়ে গেল। এখানে একটা যে কোনো একটা টাইটেল দিয়ে দিচ্ছি, ওয়েব সরি আমি দিচ্ছি পার্ট 5। ওকে, সেভ করলাম। এবার আমরা আজকে কি কি শিখছি বা কি কি শিখব সে সম্পর্কে একটু বলি। আমরা আজকে HTML এট্রিবিউট সম্পর্কে জানব, টাইটেল এট্রিবিউট সম্পর্কে জানব, href এট্রিবিউট সম্পর্কে জানব, সাইজ এট্রিবিউট আর alt এট্রিবিউট। চলুন এগুলো প্র্যাকটিক্যালি দেখি। তো এর জন্য আমি টেক্সট এডিটরে চলে যাচ্ছি। এখানে আমি প্রথমে আপনাদের এট্রিবিউট সম্পর্কে বলি। প্রত্যেকটা HTML এলিমেন্টেই এট্রিবিউট থাকতে পারে। এট্রিবিউট সাধারণত কোনো HTML এলিমেন্টের শুরুর থেকে লেখা হয়। এটি অর্থাৎ এট্রিবিউটটি এডিশনাল ইনফরমেশন প্রোভাইড করে কোনো এলিমেন্টের। চলুন কিভাবে এট্রিবিউট লেখা হয় সেটা দেখে আসি। প্রথমে আমাদের লিখতে হবে এট্রিবিউট নেম। এট্রিবিউট নেম, ওকে। এট্রিবিউট নেম, তারপর আমাদের দিতে হবে একটা ইকুয়াল সাইন, তারপর ডাবল কোটেশন। এর ভিতরে আমাদের দিতে হয় ভ্যালু, অর্থাৎ এট্রিবিউটের ভ্যালু। আচ্ছা, এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। প্রথমে আমি কি বলেছিলাম, আমি টাইটেল এট্রিবিউট সম্পর্কে দেখাবো। তাহলে প্রথমে আমি একটা পি ট্যাগ নিয়ে নিই। যেহেতু বলছি এট্রিবিউট কোনো এলিমেন্টের শুরুর থেকে হয়, সেহেতু এই যে এটা হচ্ছে শুরুর ট্যাগ, তাই না? আর এটা হচ্ছে পি এলিমেন্টের শেষের ট্যাগ। তো শুরুর ট্যাগে এখানে আমি দিব tit টাইটেল, টাইটেল এট্রিবিউট ইকুয়াল ডাবল কোটেশন। ওকে, এখানে কন্টেন্ট হিসেবে আমি দেই, সাপোজ দিচ্ছি w3 schools is a web developer site, web developers site। ওকে, এখন টাইটেল এট্রিবিউটের ভ্যালু হিসেবে আমি দিচ্ছি w3 school.com। ওকে, এখন যদি আমি সেভ করে এটাকে রিফ্রেশ করি, দেখেন এখানে নরমালি কিছুই দেখাচ্ছে না। ওকে, একটা এখানে একটা হচ্ছে w3 schools is a web developer site, এটি নরমালি দেখাচ্ছে পি ট্যাগে। তো আমি এখন দেখাচ্ছে যে
টাইটেলের কাজ কি? দেখুন আমি যদি এখানে একটু ধরে রাখি তাহলে দেখেন একটু নিচে দেখেন দেখাচ্ছে w3schools.com। আবার যদি আমরা এখানে টাইটেলটা ব্যবহার না করি, টাইটেল কোনো ভ্যালু দিলাম না, সেভ করলাম, এবার রিফ্রেশ করলাম, এখন দেখি এখন কিচ্ছুই শো করতেছে না, তাই না? এখন যদি আমরা টাইটেলের জায়গায় অন্য কিছু দেই, যেমন ধরুন ওয়েব, ওকে, সেভ করলাম, এবার রিফ্রেশ করে আবার যাই, দেখেন নিচে একটু ওয়েব দেখাচ্ছে। তাহলে টাইটেলের কাজটা আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই, আশা করা যায়। এবার আমি কোন অ্যাট্রিবিউট দেখাতে চলেছি? এবার href অ্যাট্রিবিউট সম্পর্কে আলোচনা করব। এর জন্য আমি টেক্সট এডিটরে চলে যাচ্ছি। এবার href মূলত লিংকের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এর জন্য আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে। অ্যাঙ্কর হচ্ছে ই ট্যাগ, ওকে। এখানে টাইটেল হিসেবে আমরা এখানে অ্যাট্রিবিউট লিখব href ইকুয়াল, তারপরে ডাবল কোটেশন, এখানে ভ্যালু দিতে হবে। তো এটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এটার কাজ কি। তো সাপোজ আমি গুগল একটা লেখা নিয়ে নিলাম লিঙ্ক হিসেবে, ওকে। এখন আমি সেভ করলাম, এবার রিফ্রেশ করছি, গুগল, এটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। কিন্তু এখন যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু কোথাও যাবে না, ওকে। এখন যদি আমরা href এই অ্যাট্রিবিউটের ভিতর ভ্যালু হিসেবে কোনো একটি লিঙ্কের অ্যাড্রেস দিয়ে দেই, তাহলে গুগলে ক্লিক করা মাত্রই সেই লিঙ্কে চলে যাবে। সাপোজ আমি এখানে http দিচ্ছি www.google.com, google.com। এবার সেভ করলাম, সেভ করে আমি এখানে রিফ্রেশ করছি। এবার যদি আমি গুগলে ক্লিক করি তাহলে কিন্তু গুগলের চলে যাবে। দেখেন এখানে লেখা আছে কি, দেখেন google.com, ওকে। যদি আমার ইন্টারনেট কানেকশন থাকতো তাহলে এটা কিন্তু google.com এ চলে যেত। দেখেন এখানে অ্যাড্রেস বারে google.com শো করছে, ঠিক আছে। এবার আমি ব্যাকে যাই, ওকে। তাহলে আশা করি কাজটা বুঝতে পারছেন যে href অর্থাৎ হাইপার রেফারেন্স, এখানে লিংকের অ্যাড্রেস ব্যবহার করা হয়ে থাকে, কোনো লিংকের অ্যাড্রেস, ওকে। এবার আমি আলোচনা করব সাইজ অ্যাট্রিবিউট নিয়ে, ওকে। এর জন্য প্রথমে আমি একটা ইমেজ নিয়ে নিই। ইমেজের জন্য প্রথমে ফাইলে একটা ইমেজ নিয়ে আসি। যেই ফোল্ডারটা তৈরি করছিলাম ওই ফোল্ডারের ভিতরেই যেই ফাইলটা রয়েছে HTML ফাইলটা, ওখানেই আমি একটা img নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি এবং সেই ফোল্ডারের ভিতরে সাপোজ আমি একটা ইমেজ এখানে নিয়ে নিলাম, ওকে, 7.jpg। এরপর আমি চলে যাচ্ছি টেক্সট এডিটরে। এখন এখানে আমি একটা ইমেজ নিয়ে আসার জন্য আমাদের ব্যবহার করতে হয় img ট্যাগ, ওকে। এখন এখানে ব্যবহার করা হয়েছে src অ্যাট্রিবিউট। src এর ফুল মিনিং হচ্ছে সোর্স, ওকে। অর্থাৎ ইমেজটা যে আমরা নিয়ে আসব, কোথা থেকে নিয়ে আসব, এই ঠিকানাটা এখানে দিয়ে দিতে হয়, ঠিক আছে। তো যেখানে আমাদের HTML ডকুমেন্ট রয়েছে সেখানেই আমাদের img নামের একটা ফোল্ডার রয়েছে। যেহেতু img নামের ফোল্ডারের ভিতরে হচ্ছে জেপিজি একটা পিকচার রয়েছে, সেহেতু img প্রথমে লিখলাম, তারপর একটা স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দেওয়ার পর যে নেমটা রয়েছে,
এখানে পিকচারটার নেম রয়েছে 7.jpg। ওকে, ওই নেমটা আমাদের এখানে দিয়ে দিতে হবে 7.jpg। ওকে, এবার সেভ করলাম। সেভ করে আমি ব্রাউজারে রিফ্রেশ করছি। দেখেন পিকচারটা কিন্তু চলে এসেছে। আমি বলছিলাম যে সাইজ অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব। ওকে, তো এর সাথে সাথেই আপনাদের এসআরসি অ্যাট্রিবিউটের কাজ দেখানো হয়ে গেল। অর্থাৎ এসআরসি মানে হচ্ছে সোর্স, এবং এখান থেকে আমাদের বলে দিতে হবে কোথা থেকে ইমেজটা নিয়ে আসবো। ওকে, এরপর আমি সাইজ বলতে কি আমাদের দৈর্ঘ্য প্রস্থ বোঝায়, তাই না? এজন্য আমি দিব উইডথ, WIDTH, উইডথ অ্যাট্রিবিউটটা নিয়ে নিলাম। উইডথ দিলাম আমরা 300। আচ্ছা, 300। আর 300 বলতে 300 পিক্সেল বোঝায়। তারপরে হাইট, হাইট দিলাম 200। ঠিক আছে, এবার যদি আমরা সেভ করি, সেভ করে এখানে দেখেন পিকচারটা কত বড়। ওকে, এবার আমি রিফ্রেশ করছি। রিফ্রেশ করলে দেখেন পিকচারটার সাইজটা অনেক ছোট হয়ে গেছে, তাই না? উইড হয়েছে 300 আর হাইট হয়েছে 200। ওকে, আশা করি সাইজ অ্যাট্রিবিউটের ব্যবহার আপনারা বুঝে গেছেন। এরপর এরপর ALT অ্যাট্রিবিউট সম্পর্কে আমি আলোচনা করতে চলেছি। এর জন্য আমি টেক্সট এডিটরে চলে যাই। এখানে ইমেজ। ওকে, এই ইমেজের মধ্যে আমি ALT-টা ইউজ করব। ALT এর পুনরূপ হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। ALT অল্টারনেটিভ টেক্সট, এটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। সাপোজ এখানে দিলাম ইমেজ, IMAG, ইমেজ। ওকে, ইমেজ লিখে দিলাম, সেভ করলাম। এবার আমি ব্রাউজারে রিফ্রেশ করছি। এখানে আপনি কোনো পরিবর্তন দেখতে পাবেন না। পরিবর্তন কখন দেখতে পাবেন? এখন আমি দেখাচ্ছি। সাপোজ আমি যেই ইমেজটা নিয়েছি সেই ইমেজটা হয়তো আমার কম্পিউটার থেকে ডিলিট হয়ে গেছে, বা আমার ফোল্ডার IMG ফোল্ডারটাতে নেই, অথবা আমার ইমেজের নামটা ভুল হয়েছে। ওকে, তখন এই এই হচ্ছে এইখানে ALT এর ভ্যালু হিসেবে যেটা দেওয়া হয়েছে ইমেজ, এটা শো করবে। আমি দেখাচ্ছি। এখানে আমার ইমেজটার নাম হচ্ছে 7.jpg। তো আমি 7 না দিয়ে 1 দিলাম। ওকে, মানে হচ্ছে কি আমি ভুল নাম দিলাম, আর আমাদের প্রোগ্রাম সেটাকে খুঁজবে এবং পাবে না, তখন এটা শো করাবে। ওকে, এখন সেভ করলাম। সেভ করে আমি এখানে রিফ্রেশ করলাম। এখন দেখেন যে ইমেজটা পাইনি, ওই নামের কোনো ইমেজ পাইনি, সেই জায়গায় একটা ইমেজ লেখা উঠছে। ঠিক আছে, ওই নামের পিকচারটা না পাওয়ায় এই ইমেজ লেখাটি উঠছে। যদি আমি এখানে ALT অ্যাট্রিবিউটটা উঠিয়ে দেই, দেখেন উঠিয়ে দিলাম। এবার সেভ করলাম। সেভ করে এখানে রিফ্রেশ দিলাম। এখন দেখেন ইমেজ লেখাটি কিন্তু নেই। ওকে, শুধু এরকম একটা বক্স আছে। এখানে আমি আবার কন্ট্রোল, হ্যাঁ, আবার ইমেজটা নিয়ে আসলাম। আবার এখানে এটা চেঞ্জ করে দিচ্ছি। এবার এবার দিলাম পিকচার, PICTURE, পিকচার। ওকে, সেভ করলাম। সেভ করে আমি আবারও রিফ্রেশ করলাম। এখনো দেখেন পিকচার লেখাটি চলে আসছে। আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।